দিয়া তার শ্বশুরবাড়িতে এসেছে মাত্র কয়েকদিন আগেই। দিয়ার শ্বশুরবাড়িতে এমনি সবকিছু ঠিকঠাক থাকলেও তার এক ননদ আছে নন্দিনী, যে উঠতে বসতে চলতে ফিরতে দিয়াকে নকল করার চেষ্টা করে। দিয়ার খাওয়া দাওয়া, জামা কাপড় পরা, সাজগোজ সমস্ত কিছু নন্দিনী নকল করতেই থাকে। দিয়া অনেকবার অনেকভাবে নন্দিনীর এই নকল করা আটকাতে চাইলেও নন্দিনী কিছুতেই তার কথা শোনে না। সমস্ত কিছু নকল করা থামিয়ে দিলেও সাজগোজ নকল করা নন্দিনী কিছুতেই থামাতে চায় না। দিয়া যতই নতুন ভাবে বা অন্যরকম ভাবে সাজার চেষ্টা করুক না কেন, নন্দিনী সমস্ত সাজেই তাকে নকল করার জন্য এক পা এগিয়ে থাকে। শোনো, একদিন ভালো লাগে, দুদিন ভালো লাগে, প্রত্যেকদিন এইভাবে সাজ নকল করলে ভালো লাগে? তোমার বোনকে একটু বলো না এরকম ভাবে যেন আমাকে নকল না করে। আমার বোন তোমাকে কত মানে বলো তো? সম্মান করে বলেই তো তোমার নকল করে, এটাতে তোমার গর্ব হওয়া উচিত। আমার গর্ব হচ্ছে না, আমার রাগ হচ্ছে। নিজের শ্বশুর বাড়িতে এসে কি প্রাণ খুলে একটু সাজতেও পারবো না? আমি চাই কিনি তোমার বোনও সেগুলো কিনে নিয়ে বাড়ি চলে আসে। তাহলে তুমি ওকে তোমার মেকআপের জিনিসগুলো না দেখালেই তো নকল করতে পারবে না। বোন বোনের মতো কিনবে, তুমি তোমার মতো কিনবে, তাহলেই তো সমস্যা থাকবে না। আমিও তো দামি দামি ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করি, তোমার বোনের ভয়ে লুকিয়ে রাখবো? কি যে বলো না, তুমি ভালো কোনো সমাধান যখন দিতে পারবে না তখন এসব ভুলভাল কথা বলো না তো। এটাকে তো আমার সমস্যা বলে মনেই হচ্ছে না, তাই এটা সমাধান আমার কাছে নেই। এটা আমার শ্বশুর বাড়ি আর আমি এই বাড়ির নতুন বউ, তাই আমি ভেবেছিলাম আমি সুন্দর করে একেবারে পরীদের মতো সেজে ঘুরে বেড়াবো আর সবাই আমাকে দেখে তোমার মায়ের কাছে গিয়ে আমার নামে প্রশংসা করবে, কিন্তু তা তো হচ্ছেই না। এই বলে দিয়ার সেখান থেকে চলে যায়। সাজগোজ নিয়ে এই সমস্যা দিয়ার এখন প্রত্যেক দিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দিয়া ছোটখাটো কারণেও খুব সাজগোজ করে, যেমন বাজার থেকে সবজি কিনতে গেলেও দিয়া এত সুন্দরভাবে সেজে গুজে বেরোয় যেন কোনো অনুষ্ঠান বাড়ির জন্য সে তৈরি হচ্ছে। বিয়ের শুরুতে তার এই সাজগোজে প্রচুর লোক তাকে নানান রকমের প্রশংসা করত, কিন্তু যেদিন থেকে তার ননদ তাকে এভাবে নকল করা শুরু করেছে সেদিন থেকে দিয়া তার সাজগোজের জন্য আর একা প্রশংসা পায় না। তুমি সত্যি এত সুন্দরভাবে সেজে থাকো যে মাঝে মাঝে আমার মনে হয় তোমার কাছে এসে একটু সাজগোজ করা শিখে যায়। শ্বশুর বাড়িতে এত কাজ সামলে কিভাবে এত সুন্দর করে নিজেকে মেনটেন করতে পারো বলো তো? দিয়া কিছু বলতে যাবে এমন সময় নন্দিনী সেখানে চলে আসে। তুমি একদম চিন্তা করো না মালিনী বৌদি, তোমার যদি আমাদের মতো করে সাজতে ইচ্ছা হয় তুমি আমাদের বাড়িতে চলে আসবে। বৌদি নিজের কাজে ব্যস্ত থাকলেও আমি তো ফ্রি থাকি, আমি তোমাকে সাজানো শিখিয়ে দেব, কেমন? বৌদি আসার পরে তোর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে দেখছি। বৌদির সাজগোজের ধরন নকল করে ভালোই তো নিজেকে পাল্টে ফেলেছিস। নকল করার কি আছে, দাদাই তো বৌদিকে সমস্ত সাজের জিনিসগুলো কিনে দেয়। দাদা যখন যেটা কিনতে চায় আমিও দাদার সঙ্গে চলে যাই, আমিও তখন ওই একই জিনিসগুলো কিনে নিয়ে আসি। তার মানে যত নষ্টের করে আমার গুণধর স্বামী, দেখাচ্ছি মজা। আমার সাজগোজ নকল করা বের করছি, প্রত্যেক দিনই একই জিনিস আমার আর ভালো লাগছে না। মালিনী আরো কিছুক্ষণ দিয়া এবং নন্দিনীর সঙ্গে কথা বলে সেখান থেকে চলে যায়। দিয়া ঠিক করে নেয় এবার সে কিছু একটা ব্যবস্থা করবেই, যাতে তার ননদ আর কোনোভাবেই তাকে বা তার সাজগোজকে নকল করতে না পারে। দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে। দিয়া সাজগোজের জিনিসপত্র শেষ হয়ে এলে সে পল্লবকে একটা লিস্ট বানিয়ে আবার নতুন করে সাজগোজের জিনিস আনতে বলে দেয়। পল্লব অফিস থেকে ফিরে সেই জিনিসগুলো কেনার আগে তার বোনকে ডেকে নেয়। তোর বৌদি যদি জানতে পারে যে ওর সাজের জিনিস কেনার জন্য আমি তোকে নিয়ে আসি, তাহলে কিন্তু ও তেলে বেগুনে চলে যাবে। কেন চলবে কেন? বৌদি কি আমাকে পছন্দ করে না? আমি কি কিছু দোষ করেছি নাকি? কোন রকম ইনকাম করা ছাড়া তোদের সংসারে থাকছি বলে বৌদি রাগ হচ্ছে? আর বৌদি তো জানে আমি তোর সঙ্গে আসি। এসব কিছুই নয়, মেয়েটা বড্ড ভালো, আমাদের সবাইকে খুব ভালোবাসে। শুধু কেউ সাজগোজ নকল করলেই সেটা পছন্দ করতে পারে না। কেন বলতো তুই ওর দেখে সাজিস? ঠিক আছে, আমি আর নকল করব না। তুই আজকে বৌদির জন্য নতুন যা কিনবি কেন, আমি আর নতুন কিচ্ছু নেব না। একদিকে নন্দিনী তার দাদার কথা শুনে তার বৌদির নকল করে আর কোনো জিনিসই কেনে না, অন্যদিকে নিজের ননদকে ভুলভাল মেকআপ প্রোডাক্ট কিনিয়েছে ভেবে দিয়া খুব আনন্দ পেতে থাকে। পল্লব বাড়িতে এসেই দিয়ার হাতে তার বলে দেওয়া সাজগোজের জিনিসগুলো তুলে দিতেই দিয়া বেশ আনন্দ পায়। সে মনে মনে ভাবে তার মতো একই জিনিস তার ননদও কিনেছে। এগুলো কালকে ফেরত দিয়ে আমার মনের মতো জিনিস নিয়ে আসবো, আর এই জঘন্য জিনিসগুলো নন্দিনী একা একাই ব্যবহার করবে, তারপর দেখবো ও কেমন আমাকে নকল করতে পারে। কি ব্যাপার, চুপ করে গেলে কেন? পছন্দ হয়নি? এগুলোই বলেছিলে তো।
হ্যাঁ তো, এগুলোই বলেছিলাম, খুব পছন্দ হয়েছে। আচ্ছা, নন্দিনীর জিনিস কোথায়? ও এগুলো কেনেনি? না মানে আমি যা কিনি ও তো সেগুলোই কেনে, তাই জিজ্ঞাসা করছি। না, আমি কিনিনি এগুলো। দাদা আমাকে বুঝিয়ে বলল যে আমি তোমার মতো একই সাজগোজের জিনিস কিনলে তুমি কষ্ট পাও, তাই আমি আমার নতুন বৌদিকে অকারণে কষ্ট দিতে চাই না, তাই আমি এতদিন যেগুলো ব্যবহার করেছি সেগুলোই কিনে এনেছি। হ্যাঁ সত্যি? এতদিনের মধ্যে আজই তোমার মনে হলো আমাকে নকল করাটা ঠিক হবে না? যাই হোক পল্লব, এই জিনিসগুলোর বিলটা একটু দাও তো। বিল তো নেই, নন্দিনী তো বিলটা ফেলে দিয়েছে। এই জিনিসগুলো নন্দিনী নিজের জমানো টাকা দিয়ে তোমাকে কিনে দিয়েছে, তাই ও বিলটা রাখতে চাইনি বা তোমাকে বিলটা দেখাতে চাইনি। তোমাদের কাছে এটার বিলও নেই? আমি এবার এগুলো নিয়ে কি করব? ধুর, এই বাড়িতে আসার পর থেকে আমি একটুও শান্তিতে সাজতেও পারছি না। এই বলে দিয়া রাগ করে সেখান থেকে চলে যায়। পল্লব আর নন্দিনী কেউই বুঝে উঠতে পারে না দিয়ার কি হয়েছে। কয়েকদিন আগেও দিয়া সবার আগে সেজে গুজে তৈরি হয়ে যেত, কিন্তু আজকাল সে ইচ্ছা করে সবার পরে তৈরি হয়, যাতে নন্দিনী তাকে দেখে সাজতে না পারে। বেশ কয়েকটা অনুষ্ঠানে নন্দিনী আর তার বৌদিকে দেখে একই রকম ভাবে সেজে যেতে পারে না, আর সেই সব অনুষ্ঠানগুলোতে দিয়া খুব সুন্দরভাবে সেজে যাওয়ার কারণে অনেক অনেক প্রশংসা পায়। নন্দিনী বুঝতে পারে তার বৌদি কেন প্রত্যেকদিন দেরি করে তৈরি হয়। এমনই একদিন, বৌদি তুমি এখনো সাজতে বসনি? দাদা কিন্তু আমাকে এক্ষুনি ফোন করে বলল দাদার আসতে আর 10 মিনিট সময় লাগবে। আমি তো তৈরি হয়ে গেছি, তুমিও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। সত্যি? তুমি তৈরি হয়ে গেছো? আর সাজবে না তুমি? তুমি এভাবেই বিয়ে বাড়িতে যাবে? হ্যাঁ, দাদা এত তাড়া দিল যে আমি আর ঠিক করে সাজার সময়ই পেলাম না। আমি ভাবলাম দাদা তোমাকেও ফোন করেছে, তাই তো সেজে গুজে তোমাকে ডাকতে এলাম। আমাকে তো ফোন করেনি। যাক, ভালোই হয়েছে। একদিকে তোমার দাদা আসতে আসতে আমি সুন্দর করে সেজে নেব, তারপর আমরা সবাই একসঙ্গে বেরিয়ে যাব। সত্যি বলছো তো? তুমি এভাবেই বিয়ে বাড়ি যাবে? আরে বাবা হ্যাঁ, 10 মিনিটের মধ্যে দাদা চলে আসবে। তোমার মনে হয় আমি এখন আবার নতুন করে সাজার সময় পাবো? তুমি ভালো করে সেজে নাও, যাও। আজকের এই বিয়ে বাড়িটাতে আমি সব থেকে বেশি প্রশংসা পাবো। আমার মতো সুন্দর করে কেউ সাজতে পারে না। নন্দিনী এরকম রোগীদের মতো সেজে বিয়ে বাড়ি যাবে ভেবে আমার তো খুব খারাপ লাগছে, আবার আনন্দও হচ্ছে। ভালোই হয়েছে পল্লব আমাকে ফোন না করে ওকে ফোন করেছে, তাইও বেশি সাজতে পারেনি। এই ভেবে দিয়া মনের আনন্দে সাজতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সে একেবারে সেজে গুজে তৈরি হয়ে যায়, কিন্তু তার তৈরি হয়ে যাওয়ার পরও পল্লব তখনও বাড়িতে আসে না। এরকম ভাবে আরো 5-10 মিনিট অপেক্ষা করার পর পল্লব বাড়িতে এলে দিয়া তার উপর খুবই চিৎকার চেঁচামেচি করতে থাকে, কিন্তু পল্লব কিছুই বুঝে উঠতে পারে না। দিয়া বিয়ে বাড়িতে যাওয়ার জন্য খুবই তাড়াহুড়ো করতে থাকে। দিয়ার এরকম ব্যবহারে পল্লব প্রচন্ড পরিমাণে অবাক হয়। আমি তাড়াহুড়ো করছি? তুমি তো তোমার বোনকে বলেছিলে 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যেতে। আমরা তো তৈরি হয়েও গেলাম, আর তুমি 20 মিনিট দেরি করে বাড়িতে এলে। আমি ফোন করেছিলাম? কি ভুলভাল কথা বলছো? আমি সবে বাড়ি এসে তোমার সাথে প্রথম কথা বলছি, এর আগে আমার তো কারোর সাথে কথা হয়নি। এখন আর এসব কথাবার্তা বলে সময় নষ্ট করো না, আমাকে যেতে দাও। আমি স্নানটা করি, তারপরে ধীরে সুস্থে তৈরি হয়। এখন স্নান করবে, তারপর ধীরে সুস্থে তৈরি হবে? তাহলে আমি এত আগে থেকে সেজে গুজে বসে রইলাম কেন? যাতে আমি এবার তোমার সাজ দেখে দেখে সেজে নিতে পারি। কখনো তো আমাকে নিজে থেকে সাজিয়ে দাও না। নিজে এত সুন্দর সাজতে পারো, তাও আমাকে কখনো সাজাতে সাহায্য করো না। দেখে দেখে একটু সাজি, তাতেও তোমার অসুবিধা। সেই কারণেই তো আমি এমন করেছি। এভাবেই আরো বেশ কিছুক্ষণ কাটে। পল্লব এবং দিয়া দুজনেই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়, আর তখনই নন্দিনীকে দেখে দিয়ার মাথা থেকে পা পর্যন্ত রাগে জ্বলতে থাকে। তার মানে নন্দিনী আমাকে দেখে দেখে সাজবে বলে ইচ্ছা করে আমাকে তাড়াতাড়ি করে সাজিয়ে নিল। এই সত্য আমি তুলবই। অনেক সহ্য করেছি, আর নয়, কিছুতেই না। তারা সবাই মিলে কিছুক্ষণের মধ্যেই বিয়ে বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে দিয়া ভেবেছিল সবাই শুধু তারই প্রশংসা করবে, কিন্তু তার সেই আশাতেও নন্দিনী জল ঢেলে দেয়। নন্দিনী নিজে তো দিয়ার মতো করে সাজেই, উল্টে আরো বেশ কয়েকজনকে দিয়ার মতো করে সাজিয়ে দেয়। নন্দিনী ফোনে ফোনে কাকে কিভাবে সাজতে হবে সেসবও বলে দেয়। তাই বিয়ে বাড়িতে আসার আগে পর্যন্ত এসব ব্যাপারে দিয়া কিছু টেরই পায় না। সত্যি দিয়া, তোমার ননদের এলেম আছে বলতে হবে। শুধুমাত্র ফোনে বুঝিয়ে বুঝিয়ে আমাদের কতজনকে সাজাতে সাহায্য করলো। তোমাকেও বুঝি ওই সাজিয়ে দিয়েছে? না, আমি সাজিয়ে দিয়েছি তো। এই বিয়ে বাড়িতে আসা বেশিরভাগ মেয়েরাই আজকে আমার কথা মতো সেজেছে। এটা দেখে আমার যে কি আনন্দ হচ্ছে। আমি তো সাজতেই পারি না, তাই না? যখনই কোথাও যাই নন্দিনী আমাকে সাজিয়ে দেয়।
এই বলে রাগে গজগজ করতে করতে দিয়া সেখান থেকে চলে যায়। এই ঘটনার পরে নন্দিনীর উপর দিয়ার রাগ আরো বেড়ে যায়। সে কিছুতেই বুঝে উঠতে পারে না কবে নন্দিনীকে সে তার নকল করা থেকে আটকাতে পারবে, আর কিভাবে এবার নন্দিনীকে তার ভুল স্বীকার করাতে পারবে। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। এরই মধ্যে হঠাৎই নন্দিনীদের আরো এক বিয়ে বাড়ির নিমন্ত্রণ পড়ে, কিন্তু সেই বিয়ে বাড়িতে দিয়া আগের দিনই চলে যায়। এবার নন্দিনী কেমন ভাবে সাজবে কিছুতেই বুঝে উঠতে পারে না। সে বাধ্য হয়ে তার বৌদিকে ফোন করে। তুমি যখন আগের দিন চলে যাবে তাহলে আমাকেও নিয়ে যেতে পারতে, আমি একা একা সাজতে পারি না, তুমি তো জানোই। কে বলেছে তুমি একা একা সাজতে পারো না? সেদিন তো কি সুন্দর নিজেও সাজলে, আর তার সাথে সাথে পাড়ার আরো কতজনকে সাজিয়ে দিলে। তোমার কত ট্যালেন্ট বলো তো। সে তো আমি তোমার দেখে সাজটা বুঝে নিয়েছিলাম, সেই জন্য পেরেছিলাম, কিন্তু এখন তো আমি বুঝতেই পারছি না কোন জামার সঙ্গে কেমন ভাবে সাজলে আমাকে ভালো লাগবে। তুমি যেমন সবাইকে ফোনে ফোনে বলে সাজিয়ে দিয়েছিলে, তেমন আমিও তোমাকে ফোনে ফোনে বলেই সাজিয়ে দিচ্ছি। তুমি চিন্তা করছো কেন? এভাবে দিয়া যা যা বলে নন্দিনী অন্ধের মতো সেই সবই করতে থাকে। দিয়া ফোনে ফোনে নন্দিনীকে জানায় যে সে তার জামার সঙ্গে ম্যাচিং করে সবুজ রঙের চুল লাগাবে। নন্দিনী দিয়ার কথা শুনে নিজের জামার সঙ্গে ম্যাচিং করে একটি গোলাপি রঙের চুল পরে এবং দিয়ার কথা মতো বাকি সাজ করে বিয়ে বাড়িতে চলে যায়। সে বিয়ে বাড়িতে ঢুকে তাকে দেখে সবাই প্রচন্ড পরিমাণে অবাক হয়। নন্দিনীর দিকে সবাইকে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকতে দেখে সে প্রচন্ড পরিমাণে অবাক হয়। তার বৌদি একেবারে সাধারণ সাজ সেজেছে। চুলে সবুজ রং তো দূরের কথা, সে চোখের পাতাতেও সবুজ রং দেয়নি। তুমি আমার সাথে এমন কেন করলে বৌদি? আমাকে মিথ্যা কথা কেন বললে? আমি তোমার দেখে দেখে একটু সাজি বলে তুমি এভাবে এত লোকের সামনে আমাকে অপমান করলে। তুমি যদি আমার মতো সেজে বা আমার থেকে সাজ নকল করে আমার প্রশংসা করতে, তাহলে আমি তোমার সঙ্গে এরকম কিছুই করতাম না। কিন্তু তুমি আমার মতো সাজো, অথচ সবাইকে বলো তুমি আমাকে সাজিয়েছো। এটা কি তুমি ঠিক করো? সেই কারণে তুমি সবার সামনে এভাবে আমাকে হাসির খোরাক বানালে। আমি আর কখনো এই লোকগুলোর সামনে মুখ দেখাতে পারবো বলো? তুমি আমাকে কথা দাও, তুমি আর কখনো আমার দেখে সাজগোজ করা নকল করবে না। যখন তোমার সাজার ইচ্ছা হবে তুমি আমাকে বলবে, আমি তোমাকে সাজিয়ে দেব। আর কাউকে তুমি মিথ্যা কথা বলবে না যে তুমি আমাকে সাজিয়েছো। যদি তুমি আমাকে এই কথাগুলো দিতে পারো, তাহলে আমি এক্ষুনি তোমার সাজ আবার আগের থেকেও সুন্দর করে দেব। বিয়ে বাড়িতে তোমাকে দেখে হাসা তো দূরের কথা, সবাই তোমাকে দেখে হিংসা করবে। এই কথা শুনে নন্দিনী খুবই আনন্দ পায়। সে তার বৌদির কথাতে রাজি হয়ে যায়। দিয়া তার থেকে যা যা কথা চায়, নন্দিনী সেই সমস্ত কথা দিয়ে দিয়ার কাছে ক্ষমা চায়। এর ফলে দিয়ার নন্দিনীকে এত সুন্দরভাবে সাজিয়ে দেয় যে সারা বিয়ে বাড়ির লোকেরা বউকে ছেড়ে শুধু নন্দিনীরই প্রশংসা করতে থাকে। কবিতা বিষ্ণুপুর শিক্ষানিকেতন স্কুলের ক্লাস 12-এর ছাত্রী ছিল। টুকটুকি নামে কবিতার এক খুবই কাছের বন্ধু ছিল। কবিতা পড়াশোনাতে খুব একটা ভালো ছিল না। তাদের স্কুলে রোহিত নামেরও একটি ছেলে পড়তো। রোহিত পড়াশোনাতে খুবই ভালো ছিল, আর সেই সাথে রোহিত খুবই নম্র ভদ্র একটি ছেলে ছিল। একদিন রোহিত দেখে তাদের ক্লাসে রাজা নামের একটি ছেলে টিফিন নিয়ে আসেনি। এই দেখে রোহিতের খুবই মায়া হয়, তাই সে রাজার কাছে গিয়ে বলে, এই নে রাজা, আমার কাছে 20 টাকা আছে, তুই এটা নিয়ে কিছু খেয়ে নে। আমি জানি তোর খুব খিদে পেয়েছে। নে নে, ধর ধর, তাড়াতাড়ি ধর, তাড়াতাড়ি বাইরে থেকে গিয়ে কিছু খেয়ে নে, না হলে টিফিন শেষ হয়ে যাবে যে। আর এখনো তো 4-4টে ক্লাস বাকি, না খেয়ে ক্লাস করলে তোর পড়াশোনা মাথায় ঢুকবে না তো। রাজা রোহিতের কাছ থেকে 20 টাকা নিয়ে টিফিন খেতে চলে যায়। তখন সেখানে কবিতার বন্ধু টুকটুকি এসে বলে, তুই ওকে টাকাটা দিয়ে দিলি কেন রোহিত? ওটা তো তোর হাত খরচের টাকা। তোর বাড়ি থেকে তোকে টাকা দেয় কিছু কিনে খাওয়ার জন্য। তারপরও আমি প্রায় সময় দেখি তুই তোর টাকাটা কাউকে না কাউকে দিয়েই দিস। হ্যাঁ, বাড়ি থেকে আমাকে টাকাটা কিছু কিনে খাওয়ার জন্য দেয়, কিন্তু আমাকে তো আবার বাড়ি থেকে টিফিনও দেয়। আবার বাড়ি থেকে সকালবেলা ভাত খেয়ে আসি, আমার পেট তো সবসময় ভর্তি থাকে, তাই আমার কিছু না খেলেও চলবে। কিন্তু রাজার পরিবারের অবস্থা খুব খারাপ, খুব কষ্ট করে ছেলেটা পড়াশোনা করে, আর সেই জন্যই আমি ওকে চেষ্টা করি একটু হেল্প করার জন্য। দূর থেকে দাঁড়িয়ে কবিতা একভাবে রোহিতকে লক্ষ্য করতে থাকে। অপরকে সাহায্য করার রোহিতের মধ্যে যে বৈশিষ্ট্য ছিল, এটাই কবিতাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করত। তাই সে রোহিতকে মনে মনে খুবই পছন্দ করত, কিন্তু সে রোহিতের সঙ্গে কখনোই কথা বলার মতো সাহস পেত না। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে কবিতা দেখে তার বৌদি এবং মা দুজনেই খুবই ব্যতিব্যস্ত হয়ে কোনো কিছুর একটা আয়োজন করছে।
মা চলুন তাড়াতাড়ি বাজারে যাই, বাজার থেকে অনেক কিছু কিনে আনতে হবে, আর অবশ্যই বেশি করে ফল কিনে আনতে হবে। হ্যাঁ চলো এখন বাজারটা করে নি, সন্ধ্যাবেলা তো আবার শপিং করতে বেরোতে হবে। সুন্দর দেখে দুজনের জন্য শাড়ি আর সাজগোজের জিনিসও তো কিনতে হবে। আর তোমার কি কি লাগবে তুমি কিন্তু লিস্ট করে রাখো, না হলে আবার ভুলে যাবে। কবিতা তার বৌদি এবং মায়ের কোনো কথাই বুঝতে পারে না। মা, বৌদি, তোমরা কিসের কথা বলছো? কিসের কেনাকাটা? তোমরা কি কোথাও যাবে নাকি? নতুন শাড়ি কিনবে বলছে, আর বৌদি তুমি আবার বেশি করে ফল কেনার কথা বলছো। আমাদের বাড়িতে কি কেউ আসবে নাকি? আরে না গো, কালকে আমি আর মা উপোস করব। বছরের এই বিশেষ দিনটাতে বিবাহিত মহিলারা নিজেদের স্বামীদের জন্য উপোস করে, যাতে তাদের স্বামীদের আয়ু দীর্ঘ হয়। আমি আর মা কখনো এই উপোসটা করিনি, কিন্তু এবার আমি আর মা ঠিক করেছি আমরাও উপোস করব। সেই জন্যই তো এত আয়োজন। এই কথা শুনে কবিতা খুবই অবাক হয়, তার মনে নানান রকমের প্রশ্ন জাগে। ও আচ্ছা, আমি তো এরকম উপোসের ব্যাপারে কখনো শুনিনি। আচ্ছা বৌদি, তোমরা কি কালকে সারাদিন না খেয়ে থাকবে? আর তোমরা কখন খাবার খাবে? ভোরবেলা থেকে একেবারে না খেয়ে থাকতে হবে, আর রাত্রিবেলা চাঁদ ওঠার জন্য অপেক্ষা করতে হয়। সন্ধ্যাবেলা থেকেই সমস্ত মহিলারা নিজেদের স্বামীদের জন্য সুন্দর সুন্দর পোশাক আশাক পরে সুন্দর করে সেজে থাকে। তারপর চাঁদ উঠে গেলে চাঁদ দেখার পর স্বামীর হাতে জল খেয়ে উপোস ভঙ্গ করতে হয়। বুঝেছো? তুমি এখন এসব বুঝবে না, ছাড়ো। এইসব শুনে কবিতার মাথায় এক অদ্ভুত বুদ্ধি আসে। সে তার বন্ধু টুকটুকির সঙ্গে সেই ব্যাপারে আলোচনা করার জন্য তাড়াতাড়ি তৈরি হয়ে স্কুলে চলে যায়। এই জানিস, কালকে আমার বৌদি আর আমার মা উপোস করবে। তুই তো নিশ্চয়ই এই উপোসটার ব্যাপারে জানিস। আমি যদিও প্রথমবার জেনেছি নিজের স্বামীর দীর্ঘ আয়ুর জন্য এই উপোসটা করতে হয়। আমি ঠিক করেছি আমিও এই উপোসটা করব। কবিতার কথা শুনে টুকটুকি ভীষণ পরিমাণে অবাক হয়। তুই উপোসটা করবি কেন রে? তুই কি পাগল হয়ে গেছিস? বিবাহিত মহিলারা তাদের স্বামীর জন্য এই উপোসটা করে। তোর বিয়ে হলো কবে? আর তোর স্বামী কোথায় যে তুই উপোস করবি বলছিস? তুই কার জন্য উপোস করবি বলতো? আসলে আমি যার জন্য উপোস করব সে তো নিজেই জানে না। আসলে টুকটুকি, আমি না রোহিতকে খুব পছন্দ করি। রোহিত খুবই ভালো ছেলে, আমার ওকে খুব ভালো লাগে, আর আমি ওর দীর্ঘ আয়ের জন্য উপোস করব। ও মা, এই কথাটা তুই আমাকে আজকে বলছিস? তুই তো তোর মনের কথা রোহিতকে বলে দিতে পারিস। আর তুই ওর জন্য উপোস করবি সেটা তোর আগে জানা দরকার। দাঁড়া, আমি এখনই রোহিতকে বলছি। এই না না, প্লিজ টুকটুকি, এরকম করিস না। রোহিত খুবই ভালো ছেলে, ও পড়াশোনায় কত ভালো, আর আমি কোন রকমের টেনে টুনে পাশ করি। আমার মতো মেয়ে ওকে পছন্দ করে শুনলে ও তো কখনোই আমাকে অ্যাকসেপ্ট করবে না। তাছাড়া ওকে জানানোর কি প্রয়োজন? আচ্ছা, এবার আমাকে কি করতে হবে তুই বল। আমি বুঝে গেছি তুই উপোসটা করতে চাইছিস। আমি তো উপোস করলে কোনো জলখাবার কিছুই খেতে পারবো না। কালকে আবার আমাদের ছুটির দিন। আমি যে স্কুলে এসে না খেয়ে থাকবো সেটারও উপায় নেই। আর বাড়িতে থাকলে আমাকে তো খাবার খেতেই হবে, তা না হলে মা আর বৌদি বুঝে যাবে যে আমি উপোস করছি। শোন, আমার কাছে একটা প্ল্যান আছে। কবিতা খুব ভালো মতো করে টুকটুকিকে তার প্ল্যানের কথা বলে দেয়। বুঝেছি, তুই চালাকি করে কালকে আমার হোস্টেলে আসবি, তাই তো? আর তারপর তুই কালকে সারাদিন আমার হোস্টেলে থাকবি। আর আমার হোস্টেলে তুই না খেয়ে থাকলেও তোর বাড়ির কেউ কিছু জানতেও পারবে না। তুই তো দারুণ চালাক কবিতা। আচ্ছা শোন, আমিও আমার মা আর বৌদির মতো নতুন শাড়ি পরবো, তাও আবার লাল রঙের, আর তার সাথে ম্যাচিং জুয়েলারি তো কিনতেই হবে। আমাকে কিন্তু তুই খুব সুন্দর করে সাজিয়ে দিবি, তবে এগুলোর জন্য তো টাকারও দরকার। আমি দেখছি কি করা যায়। স্কুল থেকে বাড়িতে এসে কবিতা তার মায়ের কাছে 3000 টাকা চায় কিছু বইপত্র কিনবে বলে। সেই টাকা নিয়ে বই কেনার জন্য কবিতা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কবিতা টুকটুকিকে নিয়ে শপিং করতে চলে যায়। টুকটুকি কবিতার জন্য খুবই সুন্দর একটি লাল শাড়ি এবং মেকআপ করার জন্য আরো কিছু প্রয়োজনীয় জিনিস পছন্দ করে দেয়। টুকটুকি, এগুলো তুই তোর সঙ্গে নিয়ে যা, তোর কাছে রেখে দে। কালকে তো আমি তোর হোস্টেলেই থাকবো, ঠিক আছে? এগুলো নিয়ে যা, কালকে ওখানে গিয়ে তাহলে এগুলো পরবো। আর হ্যাঁ, কালকে সকাল 8টার সময় তোকে কি করতে হবে মনে আছে তো? একদম মিস করিস না কিন্তু। কবিতা তার প্ল্যানের কথা আরো একবার টুকটুকিকে স্মরণ করিয়ে দিয়ে বাড়ি চলে যায়। বাড়িতে এসেই কবিতা তার বৌদি এবং মায়ের উপর লক্ষ্য রাখতে শুরু করে, কারণ উপোস করার জন্য আর কি কি করতে হবে সেগুলো জানার জন্য। মা, ভোরবেলা উঠে আমরা যে খাবারগুলো খাবো সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। রাতে রান্না হয়ে গেছে, আর রান্নার কোনো ঝামেলা নেই। ভোরবেলা উঠে শুধু খাবারগুলো গরম করে নিলেই হবে।
আর কবিতা, তুমি সকালবেলা তোমার দাদা আর বাবাকে ব্রেকফাস্টটা বানিয়ে দিও তো। ও, তার মানে উপোস করার জন্য ভোরবেলা উঠে খাবার খেতে হয়। কিন্তু আমি ভোরবেলা উঠে কিভাবে খাবার খাবো? কিছু একটা আমাকে করতে হবে। আইডিয়া! আমি এখন রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ি, আর ভোরবেলা যখন বৌদি আর মা ঘুম থেকে উঠে খাবার খাবে তখন বলবো আমারও খিদে পেয়েছে, তাই আমিও খাবার খাবো। এই বলে কবিতা নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। রাত্রিবেলা তার মা এবং বৌদি তাকে অনেকবার করে খাবার খাওয়ার জন্য ডাকলেও সে কিছুতেই খাবার খেতে ওঠে না। ভোরবেলা তিতলি এবং তার শাশুড়ি মা উপোস করার জন্য খাবার খেতে উঠলে কবিতাও ঘুম থেকে উঠে আসে। তোমরা আমাকে ঘুম থেকে ডাকোনি কেন? আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। এতবার করে তোকে ঘুম থেকে ডাকা হলো আর তুই বলছিস তোকে ডাকিনি? এখন আর রাত নেই, ভোর হয়ে গেছে। আমরা তো উপোস করব বলে খেতে উঠেছি। ঠিক আছে মা, থাক না, আমাদের সাথে খেয়ে নিক, অসুবিধা নেই। কবিতা, চোখটা খুলে দেখো আর খেয়ে নাও ভালো করে। কবিতা পেট ভরে খাবার খেয়ে আবার ঘুমাতে চলে যায়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কবিতা ব্রেকফাস্ট তৈরি করে তার বাবা এবং দাদাকে খেতে দিয়ে দেয়। কি হলো, তোর খাবার কোথায়? তোর মা আর বৌদি না হয় উপোস করেছে বলে কিছু খাবে না, কিন্তু তোর খাবার নিয়ে আসিসনি কেন? তুইও কি আবার উপোস করেছিস নাকি? না না, আমি উপোস করব কেন? ওই তো আমার খাবার রান্নাঘরেই আছে, আমি আনছি, তোমরা খাও খাও। এই বলে কবিতা রান্নাঘর থেকে তার জন্য খাবার নিয়ে আসে। খাবার নিয়ে এসে কবিতা টেবিলে বসে পড়ে, কিন্তু সে কিছুতেই খাবার মুখে নিতে চায় না। এই টুকটুকির বাচ্চা এখনো ফোন করছে না কেন? এবার কি হবে? বারবার করে বলেছিলাম আমি মিস কল দিলে ফোন করবি, এখন কি হবে? আমাকে তাহলে খাবার খেয়ে উপোস ভঙ্গ করে দিতে হবে। এই তো টুকটুকি ফোন করছে। কবিতার ফোন বেজে ওঠে এবং সে খুব জোরে জোরে টুকটুকির সঙ্গে ফোনে কথা বলতে শুরু করে। হ্যাঁ টুকটুকি, বল। কি, তোর শরীর খারাপ? এ বাবা, তোর প্রচন্ড শরীর খারাপ? ইস, তুই তো আবার হোস্টেলে একাই থাকিস, তোর দেখাশোনা করার মতো তো কেউ নেই। তুই চিন্তা করিস না, আজকে তো স্কুল ছুটি আছে, আমি তোর কাছে চলে আসছি, তাহলে আমি তোর ভালো মতো খেয়াল রাখতে পারবো। এই বলে কবিতা ফোনটা রেখে দেয়। বাবা, আমার বন্ধু টুকটুকির খুব শরীর খারাপ, আমি ওর হোস্টেলে যাচ্ছি। মেয়েটা একা একা থাকে তো, ওর খেয়াল রাখার মতো কেউ নেই। ঠিক আছে যা, তবে যাওয়ার আগে খাবারটা শেষ করে যা। না বাবা, আমি খাবারটা টিফিনে ভরে নিচ্ছি, আমি আর টুকটুকি দুজনে একসঙ্গে খেয়ে নেব। তুমি মাকে আর বৌদিকে একবার বলে দিও, ঠিক আছে? এই বলে কবিতা খাবারগুলো টিফিনে ভরে টুকটুকির হোস্টেলে চলে যায়। থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য। এই নে, এতে খাবার আছে, তুই খেয়ে নে। তোর কাছে চলে এসেছি, এবার আর আমার কোনো চিন্তা নেই, এবার আমি খুব ভালো মতোই উপোস করতে পারবো। এই শোন না, বিকেল বেলার দিকে আমি আর তুই পার্লারে যাব। আমি ভাবছি এটা তো আমার প্রথম উপোস, তাই আমি পার্লার থেকে মেকআপ করব। লাল শাড়ি পরে, গহনা পরে পার্লার থেকে মেকআপ করলে দারুণ লাগবে। ওরে বাবা রে, তুই এমন করছিস যেন তুই সত্যি সত্যি বিবাহিত হয়ে গেছিস। ঠিক আছে, সন্ধ্যাবেলা তাহলে পার্লারে যাওয়া হবে। সন্ধ্যাবেলা থেকে কবিতা এবং টুকটুকি পার্লারে চলে যায়। পার্লার থেকে কবিতাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়। কিন্তু তারা যখন পার্লার থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই কবিতার বৌদি তিতলি এবং তার মা তাদেরকে দেখতে পায়। আসলে তিতলি তার শাশুড়ি মায়ের সঙ্গে ফেসিয়াল করবে বলে পার্লারে গিয়েছিল, আর অদ্ভুতভাবে কবিতাকে একেবারে নতুন বউয়ের সাজে তারা দেখতে পায়। তাদের আর কিছুই বুঝতে বাকি থাকে না। বুঝলেন তো মা, আপনার মেয়ে বড় হয়ে গেছে, এবার আপনার মেয়ের বিয়ে দিতে হবে মনে হচ্ছে। আমাদের কবিতা কার জন্য উপোস করছে এটা তো আমাদেরকে এবার জানতেই হবে। অন্যদিকে কবিতা ও টুকটুকি কিছু জানতেও পারে না। কবিতা টুকটুকিকে হোস্টেলে নিয়ে আসার পর তারা দুজনেই ছাদে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে কবিতা চমকে ওঠে, কারণ সেখানে রোহিত আগে থেকে দাঁড়িয়ে ছিল। কি অবাক হলি তো? রোহিতকে আমি আমার দাদা সাজিয়ে এখানে নিয়ে এসেছি। তুই রোহিতের জন্য এত মন দিয়ে উপোস করেছিস, আর রোহিত সেটা জানবে না তা কি করে হয়? সত্যি আমি কখনো ভাবিনি আমার দীর্ঘায়ুর জন্য কেউ উপোস করবে বলে। থ্যাংক ইউ কবিতা। আর একটা কথা, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু আমিও কোনোদিনও তোমাকে বলার সাহস পাইনি। এই শুনে কবিতা খুবই খুশি হয়। আরে চাঁদ উঠে গেছে, চাঁদ উঠে গেছে। রোহিত, তাড়াতাড়ি এবার কবিতাকে নিজের হাতে জলটা খাইয়ে দে, তবেই তোর উপোসটা সম্পূর্ণ হবে। কবিতা রোহিতের হাতে জল খেয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসেই সে তার পরিবারের সকলকে এক জায়গায় কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে দেখে অবাক হয়। আর দেরি করা যাবে না, আমরা কালকেই ছেলেদের বাড়িতে যাব আর বিয়ের পাকা কথাটা বলেই আসবো। কবিতা, কালকে আমরা তোর জন্য ছেলে দেখতে যাচ্ছি। এই শুনে কবিতা খুবই ভয় পেয়ে যায়। ছেলে আমার জন্য? কিন্তু কেন? এত তাড়াতাড়ি আমার বিয়ে দেবে কেন তোমরা? আর কোন ছেলেকে দেখতে যাবে তোমরা?
কেন? যে ছেলের জন্য তুমি আজকে উপোস করেছিলে সেই ছেলেটাকেই তো আমরা দেখতে যাব। তুমি কি ভেবেছো আমরা কিচ্ছু জানতে পারবো না? আমরা সব জেনে গেছি। তুমি যে ছেলেটাকে পছন্দ করেছো সেই ছেলেটা সত্যিই খুব ভালো, আমাদের সবার খুব পছন্দ হয়েছে। তবে তুমি একটাবার অন্তত আমাকে বলতে পারতে, তাহলে হয়তো আমি তোমাকে অনেক আগেই হেল্প করতে পারতাম। এই শুনে কবিতা ভীষণ খুশি হয়। পরের দিন কবিতার পরিবার রোহিতের পরিবারের সঙ্গে কথা বলার জন্য যায়। কবিতাকেও রোহিতের বাবা মায়ের খুবই পছন্দ হয়। যেহেতু কবিতা এবং রোহিত এখন ক্লাস 12-এ পড়ে, তাই তাদের দুজনের বিয়েটা পাকা করে রেখে দেওয়া হয়। কলেজ পাশ করার পর রোহিত একটা ভালো চাকরি পেয়ে গেলে রোহিত এবং কবিতার বিয়ে হয়। বিয়ের পর তারা হাসি খুশিতে সংসার করতে থাকে।